তার কিছুক্ষণ পরেই রুমের দরজায় টোকা পড়ে। প্রিয়া লাফিয়ে উঠে দাঁড়ায়। পিয়াস রুমে এসে প্রিয়ার মুখোমুখি দাঁড়ায়। প্রিয়া মাথা নামিয়ে রেখেছে, এখনো মুখ তুলে তাকায়নি। কেমন আছেন প্রিয়া? ভালো। আপনি? আল্লাহর রহমতে ঠিক আছি। একটু বসে কথা বলি। প্রিয়া গিয়ে বিছানায় বসে। পিয়াস তার সামনে চেয়ারে গিয়ে বসে। তারপর বলে, বাইরে কি কথা হয়েছে আমি জানি না, আমি আপনাদের পাশের রুমেই ছিলাম, তবে আশা করছি বিয়ে সংক্রান্ত কথাই হয়েছে। আপনার নিশ্চয়ই এবার সম্মতি নেই। কেন তা জানতে পারি? প্রিয়া এবার সরাসরি তাকিয়ে বলে, আপনি কি প্রতিশোধ নিচ্ছেন পিয়াস সাহেব? বিয়ে একজনের সাথে ঠিক হওয়া সত্ত্বেও কেন আমার প্রস্তাবে বাসায় চলে এলেন? আপনার কোথাও বোধহয় ভুল হচ্ছে। আমার কোনো বিয়ে ঠিক হয়নি, বরং এবার আপনাকে বিয়ে করতে এসেছি। তবে আপনার ফারিয়ার কি হবে? তাকে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, আমাকে কি সতীনের ঘর করার মতো মেয়ে মনে হয় আপনার? আপনাকে সব কে বলেছে? যেই বলুক, বিষয়টা সত্যি কিনা মিথ্যা সেটা জানতে চাচ্ছি আমি। ঠিক আছে, সম্পর্কের সূচনাতেই আপনাকে সব জানাই। আমাদের বাবার পরিবারের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সম্পর্ক ছিন্ন করে আমরা চলে এসেছি। সেখানে চাচাতো কাজিনের সাথে বিয়ে, বিষয়টা অস্বাভাবিক নয় কি? তবে ও যে বলল, কে? প্রিয়া এবার ইরিনের কথা বলতে গিয়েও আর বলে না, কথা পাল্টে বলে, আপনি মাঝে 2 দিন কথা বলেননি কেন? আমার প্রশ্নের উত্তর কেন দেননি? উত্তর হিসেবে তো আমি নিজেই হাজির হয়েছি। উত্তরটা পছন্দ হয়নি? আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছেন না তো? দেখুন প্রিয়া, আপনি আমায় কেমন ভাবেন তা আমি জানি না, তবে এসব প্রতিশোধের খেলায় আমি নেই। প্রথমবার আপনি আমায় রিজেক্ট করেছিলেন, আমি মেনে নিয়েছিলাম। প্রথমে অনেক রাগ উঠেছিল, তবে আমি মেনে নিয়েছি। আপনার ভয় সন্দেহ থেকে না করেছিলেন, বুঝে নিয়েছি। পুনরায় আপনার সিদ্ধান্তকে সম্মান জানিয়েই আমি আজ এসেছি। আমি শুধু একটু সময় নিয়েছি নিজেকে প্রমাণ করার জন্য। আশা করছি আমি সফল হয়েছি। এই 2 দিন আপনি আমায় প্রচুর জ্বালিয়েছেন। এর শাস্তি হিসেবে কি দেওয়া যায় বলুন তো? শাস্তি হিসাবে বিয়ে করে নিন আমায়। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলুন তো? মজা করছেন আমার সাথে? সিরিয়াসলি বলছি। প্রিয়া, আমি বেশি দিনের ছুটি আনতে পারিনি। কোনো রকমে 2 দিন ম্যানেজ করে এসেছি। এবারও কি আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন? প্রিয়া পিয়াসের দিকে তাকিয়ে বলে, মাত্র 2 দিন? আবারও চলে যাবেন আপনি? হ্যাঁ, তার আগে বিয়েটা সেরে যেতে চাই। আপনি সম্মতি প্রকাশ করছেন? হঠাৎই প্রিয়া কেমন আবেগপ্রবণ হয়ে যায়। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি দূরত্ব সইতে পারি না মেজর সাহেব। আমাকে একা ফেলে চলে যাবেন আপনি? আমি পারবো না সর্বদা আপনাকে নিয়ে টেনশনে থাকতে। আমার দ্বারা এসব সম্ভব হবে না। ফেলে রেখে যাব না তো। বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়ে তারপরে যাব। এরপর থেকে আমাদের মধ্যে যা হবে সবটুকুই সম্পূর্ণ হালাল হবে। মাঝে মাঝে আমি ছুটিতে চলে আসব, কখনো আপনি চলে যাবেন আমার কাছে। এক অন্যরকম সুন্দর সম্পর্ক হবে আমাদের। তবুও তো এসব বাদ দিন, আগে বলুন রাজি আপনি? প্রিয়া সময় নেয় না, দ্রুত মাথা ওপর নিচ নাড়ায়। পিয়াস কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা আংটি বের করে প্রিয়ার আঙুলে পরিয়ে দেয়। তারপর আংটির ওপর অল্প করে ঠোঁট ছুঁয়ে বলে, আংটিটা আমার বউয়ের জন্যই বানানো। আমার কাছেই ছিল এতদিন। আজ পরিয়ে দিয়ে নিজের নামের সিল মেরে দিলাম। একটু পর পুরোপুরি নিজের নামে করে নিব। অপেক্ষা করুন শুধু। প্রিয়া কিছু বুঝে ওঠার আগে পিয়াস রুম থেকে বেরিয়ে যায়। প্রিয়া বিস্ময় নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। এসব কি সত্যিই ঘটছে? পিয়াস তাকে আংটি পরিয়ে গেল? কেন যেন বিশ্বাস হচ্ছে না। পিয়াস বেরিয়ে যেতেই তুবা হুড়মুড়িয়ে রুমে ঢোকে। প্রিয়ার কাছে এসে বলে, এই আপু, কি হলো রে? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। প্রিয়া কেমন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, তুবা, আই এম এঙ্গেজড। কি? প্রিয়ার হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে তুবা তার হাত টেনে সামনে নেয়। তার হাতে স্বর্ণের আংটি দেখে অবাক হয়ে বলে, এসব সত্যি? তার মানে তারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? তুই রাজি হয়ে গেলি? হ্যাঁ রে, কিভাবে যেন সব হয়ে গেল। এই, সব স্বপ্ন নয় তো? না রে গাধি, সব সত্যি হচ্ছে। এই দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখে আসি। প্রিয়াকে রেখে তুবা আবারও দৌড়ে বেরিয়ে আসে বড়দের কথা শোনার জন্য। ভেতরে প্রিয়া বসে থেকে হিসাব মেলাতে থাকে। আসলেই কি সব সত্যি সত্যিই ঘটছে? পিয়াসের উপস্থিতিতেই 2 পরিবার বসে সিদ্ধান্ত নেয় আজই ছোট করে বিয়েটা সেরে ফেলবে। যেহেতু পিয়াসের ছুটি নেই, আবার দুজনই বিয়েতে রাজি, তাই ঝামেলা না করে বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। তাদের 2 পক্ষেরও আত্মীয় বলতে তেমন বিশেষ কেউ নেই। বান্দরবান থাকা প্রিয়ার মামা মামিকেও জানানো হয়েছে। তারা সম্মতি দিয়েছে। তারা আসতে না পারলেও দূর থেকে শুভকামনা জানিয়েছে। সব সিদ্ধান্তের পর নওশিন বেগম রিদানকে ফোন করে। রিদানের তখনও একটা ব্যাচ পড়ানো বাকি। সব শুনে সে জানায় এই ব্যাচের ক্লাস করিয়েই সে কাজী নিয়ে সোজা বাসায় আসবে। সব ঠিকঠাক করে নওশিন বেগম রাতের খাবারের ব্যবস্থা করতে যান। পিয়াসের হাতে এখনো আঘাত থাকায় তাকে ইমনের রুমে রেস্ট করতে পাঠানো হয়েছে। সেখানে ইমন ইরিন দুজনেই বসে আছে। তারা প্রথমে এসবের কিছুই বুঝতে পারছিল না। পরে যখন বিয়ের খবরটা জানতে পারে, তখন ইরিনের ঘাম ছুটে যাওয়ার জোগাড়। সে হাত কষলে ইমনের দিকে তাকিয়ে বলে, ভাই, এটা কি হলো? এমন ঘটনা ঘটতে এই প্রথমবার দেখলাম, তাও কিনা আমাদের ফ্যামিলিতেই। আমি কি করব এখন? আম্মু জানলে আমায় মারবে ভাই। ইমন দাঁতে দাঁত চেপে বলে, তোর মায়ের খাওয়ারই দরকার। বলেছিলাম না নিজ থেকে পণ্ডিতি করিস না? করলি কেন? এখন বাস খা। এই ভাই, আমাকে বাঁচিয়ে নে না। তোরই তো বোন আমি। আমরা জমজ না? আমার কষ্টে তোর কষ্ট হয় না? বোনের জন্য একটু কিছুই করব না আমি? আমার বোন নাই? চিনি না আমি তোকে?
কে আপনি? বিপদে পড়লে ভাই বোন কাহিনী দেখাতে আসেন কেন? সরুন তো, হুশ হুশ। পিয়াস বিছানায় শুয়েছিল। গাড়িতে বসে উঁচু নিচু ধাক্কায় হাতে একটু চাপ খেয়েছিল। তারপর থেকে হালকা হালকা ব্যথা আছে। মা টেনশন করবে বলে জানায়নি, কিন্তু এখন মনে হচ্ছে না জানিয়ে ভুল করেছে। অন্তত একটা ব্যথার ওষুধ খাওয়া দরকার ছিল। তাকে বিছানায় থাকতে দিয়ে ইরিন ইমন একটু দূরে বসেছিল। তাদের কথার কিছু কিছু পিয়াসের কানে আসছিল, তবে সম্পূর্ণ না বোঝায় ইরিনকে ডেকে বলে, কিরে পিচ্ছি, কি বলছিস তোরা? আবার কি ঝামেলা পাকিয়েছিস? আমি কেন কিছু করব? আমি কিছুই করিনি, এমনি ভাইকে বলছিলাম প্রিয়াপু কত ভালো এসব। পিয়াস মৃদু হাসে, তারপর বলে, পছন্দ হয়েছে ভাবিকে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, ভাবির সাথে ভালোভাবে চলবি তোরা, ভাবিকে সম্মান দিবি, একদম দুষ্টুমি করবি না। ইরিন সুযোগ খুঁজতে থাকে কখন সে প্রিয়ার সাথে একটু কথা বলতে পারবে। সেজন্য রুম থেকে বেরিয়ে প্রিয়ার রুমের দিকে আগায়। তখনই তুবাকে রুম থেকে বেরোতে দেখে সে দ্রুত রুমে ঢোকে। প্রিয়াকে তখন মায়ের শাড়ি পরানো হয়েছে, বিয়েটা আজই হয়ে যাবে। প্রিয়া এখনো ঘোরের মধ্যেই আছে। ইরিন সংকোচ নিয়ে গিয়ে প্রিয়ার সামনে এসে বসে, তারপর হুট করে প্রিয়ার একটা হাত তার হাতের মুঠো ধরে বলে, সরি আপু। প্রিয়া চমকে উঠে বলে, আরে সরি বলছো কেন? না মানে আমি মিথ্যে বলেছিলাম। ওই ফারিয়া, আমি জানি তোমার ভাইয়া বলেছে তোমাদের বাবার পরিবারের সাথে তোমাদের সম্পর্ক ভালো নেই। আমি জানি না কেন তুমি এসব বলেছিলে, তবে ইরিন আমি কিছুই মনে করিনি। তা এখন কি ভাইয়ের ভয়ে স্বীকার করলে নাকি? আসলে আমি আপনাকে ভাইয়াকে নিয়ে মিথ্যা বলতে দেখেছিলাম তো আমার খুব রাগ হয়েছিল, তাই তো ওসব ইচ্ছা করে বলেছিলাম। প্রিয়া হুট করে হেসে ফেলে, তারপর বলে, আমিও ভুল করেছিলাম, তুমিও ভুল করেছিলে, কাটাকাটি হয়ে গেছে, এখন ওসব আমরা ভুলে যাই। আপু ফ্রেন্ড? ইরিন প্রিয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। প্রিয়া থতমত খেয়ে যায়। ভাবি না হয়ে ফ্রেন্ড হবে? পরে কিছু একটা ভেবে হাত মিলিয়ে বলে, ডান ননদিনী, আর হ্যাঁ, ভয় পেও না, তোমার ভাইয়া এসব কিছুই জানবে না। ইরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বরকনে রাজি থাকলে তার এখানে কি? যদিও একটু রাগ ছিল তার, তবে বড় ভাইয়ের কথার পরে আর কিছুই বলার নেই। সব মিটমাট করে ফেলাই ভালো হবে। সেই ভেবে সে প্রিয়ার সাথে সম্পর্ক ভালো করে নিল। রাত 8টার মাঝে রিদান কাজীকে নিয়ে হাজির হয়। বসার ঘরে পিয়াস আর প্রিয়াকে পাশাপাশি বসানো হয়। এই মুহূর্তে প্রিয়ার অনেক লজ্জা পাচ্ছিল। একে তো আগে একটা কাহিনী করেছিল, পরবর্তীতে সেই ছেলের প্রেমে পড়ে আবার নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে সে। এ তো যে সে কাহিনী নয়, পুরো লজ্জার কাহিনী এটা। প্রিয়ার সম্পূর্ণ সময়টাই লজ্জায় মাথা নামিয়ে রেখেছিল। তার কাণ্ড দেখে পিয়াস মনে মনে খুব হাসে। তারপর পরিবারকে সাক্ষী রেখে প্রিয়া আর পিয়াসের বিয়ে সম্পন্ন হয়। বাড়তি সদস্য হিসাবে রিদান উপস্থিত ছিল, যাকে তাদের পরিবারেরই একজন সদস্য হিসাবে মনে করা হয়। ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। বিয়ে শেষে রিদানের সাথে ইরিনের চোখাচোখি হয়ে যায়। তখন হঠাৎ করে ইরিনের মাথায় আসে, ভাবির ভাই মানে তার তো বেয়াই হবে না? তাহলে কি তার ভাষ্যমতে রিদান নামক খারুস টিচারটাই তার বেয়াই হয়ে গেল? ইরিন তার পেছনে দাঁড়ানো ইমনকে খোঁচা দিয়ে বলে, ওই ভাই, রিদান স্যার কি আমাদের বেয়াই হবে না এখন? তো এখন কি বেআইন হয়ে মজা করতে যাবি নাকি? আস্তাগফিরুল্লাহ, এই অসভ্য টিচারের সাথে আমি কথাই বলবো না। তাহলে এইসব ফালতু চিন্তা না করে নিজের কথা ভাব। বিয়ে তো হয়েই গেল, এখন তুই কোথায় পালাবি? পালাবো কেন? আমি তো প্রিয়াপুর সাথে মিটমাট করে ফেলেছি। আপু বলেছে ভাইয়াকে কিছুই জানাবে না। বাহ, এই কুটনামিও শেষ? তুই পাক্কা কুটনি ননদ হবি রে ইরিন না? ইমন না, তুই মার খাবি এখন, খাচ্চর পোলা। বিয়ে শেষ হতেই নওশিন বেগম সবার জন্য খাবারের ব্যবস্থা করেন। খাবার শেষে একটু রেস্ট করে সুরাইয়া বেগম বলে ওঠেন, নওশিন ভাইজান, আমাদের যেতে হবে এখন, বেশ রাত হয়ে গেল। এসব কি কথা? বিয়ে হয়ে সারতে পারলো না, এখনই চলে যাওয়ার কথা কোথা থেকে আসছে? না, পিয়াস থাকুক আজকে, কিন্তু ইরিন আর ইমনকে নিয়ে চলে যাই আমি। যেহেতু পিয়াসের ছুটি নেই, তাই আপনারা চাইলে এখনই প্রিয়াকে তুলে নেওয়ার কথা বলবো না। পরে না হয় পিয়াস ছুটি নিয়ে আসলে প্রিয়া শ্বশুর বাড়ি যাবে, সে ঠিক আছে। পিয়াস থাকবে আজকে, তোরাও থেকে যায় এখানে। না রে, এটা ঠিক হবে না, তাছাড়া থাকার একটা ব্যাপার আছে তো, আমরা মানুষ সংখ্যাও বেশি। নওশিন কবির সাহেব আর বাধা দেন না, আসলেই তো বাড়িতে থাকার মতো অবস্থা নেই। আগে থেকে সব জানা থাকলে এই বাসায় খালি একটা ফ্ল্যাট আছে, সেখানে ব্যবস্থা করা যেত। এখন তো সেটাও সম্ভব না। তবে কবির সাহেব রিদানকে বলে, রিদান বাবা, তুমি তাহলে ওদের একটু বাসায় পৌঁছে দিয়ে আসো, রাত তো কম হয়নি। ঠিক আছে খালু, আমি পৌঁছে দেবো। প্রিয়া তার রুমে একা একা বসে আছে। হুট করে কি থেকে কি হয়ে গেল, সে নাকি এখন বিবাহিত, তাও তার মেজর সাহেবের স্ত্রী সে। পিয়াস এখন বাহিরের রুমে আছে, তার মা চলে যাবে বলে একটু কথাবার্তা বলে নিচ্ছে। ইরিন ইমন তৈরি হয়ে মায়ের সাথে বসে আছে। চলে যাওয়ার আগে সুরাইয়া বেগম প্রিয়ার কাছে আসেন। ওনাকে দেখে প্রিয়া উঠে দাঁড়িয়ে মাথা নামিয়ে রাখে। তিনি মুস্কি হেসে প্রিয়ার থুতনিতে হাত রেখে বলেন, ভালো থেকো মা, আমার পিয়াসের একটু খেয়াল রেখো। তোমাকে বলে যাই, ছেলেটাকে তখন থেকে দেখছি ব্যথায় কাতরাচ্ছে। আমাকে বলেনি, ব্যথা চেপে রেখেছে, কিন্তু আমি তো মা, বুঝি সব। একটা ব্যথার ওষুধ দিয়ে দিও, আর জ্বর আসলে একটু দেখো। প্রিয়া মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আন্টি। আন্টি না, আম্মু বলো। তোমায় বলেছি আগের কথা ভুলে যেতে, আমিও মনে রাখিনি। এখন থেকে বাকি জীবনটা ভালোভাবে চালিয়ে নিও। জি আচ্ছা আম্মু।
সুরাইয়া বেগম মুস্কি হেসে চলে যান। তিনি চলে যেতেই তুবা রুমে আসে। প্রিয়ার জন্য খাবার নিয়ে এসেছে সে। বিয়ের পর বাকি সবার সাথে পিয়াস খেয়ে উঠেছিল, তবে প্রিয়া খায়নি তখন। সবার মাঝে পিয়াস কিছুই বলেনি। এখন তুবা খাবার নিয়ে এসে বলে, ধর তাড়াতাড়ি খেয়ে নে, দুলাভাই চলে আসবে এখনই। ওনাকে পাশের রুমে পাঠিয়ে দে, তুই আর আমি একসাথে থাকবো। অনেকদিন ধরে মারামারি করি না রে প্রিয়া, চল আজ তোকে একটু মেরে নেই। বেয়াদব মেয়ে, আমি তোর বড় বোন না? সর যা, এখন তো পাঠিয়েই দিবি। জামাই পেয়েছিস যে। তুবা মুখ ভেঙচি দিয়ে চলে যেতে চায়, তখন প্রিয়া পিছু ডেকে একটা জিনিস দিয়ে যেতে বলে। কিছুক্ষণের মধ্যে তুবা এনে দিয়ে মুস্কি হেসে বলে, অল দ্য বেস্ট আপু, মাইর খাবি বেয়াদব, যা এখান থেকে। তুবা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তুবা চলে যেতেই প্রিয়া কোনো রকমে একটু খায়। তার প্রচন্ড খিদে পেয়েছিল। তখন সদ্য বিবাহিত বলে সবার সামনে বসেও খেতে লজ্জা পাচ্ছিল। পিয়াস একবার তাকে হাত ধরে আটকানোর চেষ্টা করেছিল। প্রিয়া না থেমে চলে এসেছে। খাবার খেয়ে সে একটু বসতেই খট করে দরজা খোলার শব্দ পাওয়া যায়। অনুমতি দেওয়ার আগেই রুমে পিয়াস প্রবেশ করে, তারপর দরজা আটকে প্রিয়ার কাছে আসে। প্রিয়া একটু ভুরু কুঁচকে বলে, সোজা এসে রুমে ঢুকে পড়লেন যে? অনুমতি দিয়েছি আমি? অনুমতি ছাড়াই আপনার মনের মাঝে ঢুকে বসে আছি, আর এটা তো সামান্য রুম মাত্র। বিয়ে করতে না করতেই অধিকার ফলানো শুরু করে দিয়েছেন। আপনি কি করছেন? বিয়ে হলো ঘন্টাও পেরোতে পারলো না, এখনই ঝগড়া শুরু করতে চাচ্ছেন? এটা আমার বউগত অধিকার, তবে আমারও স্বামীগত অধিকার। হঠাৎ প্রিয়া একটা ওষুধ খুলে পানিসহ পিয়াসের হাতে ধরিয়ে দেয়। তখন তুবাকে দিয়ে ওষুধ আনিয়ে রেখেছে। পিয়াস ওষুধ দেখে প্রথমে অনেক অবাক হয়, পরে মুস্কি হেসে ওষুধ খেয়ে বলে, তোমার যতটা বাচ্চা ভেবেছিলাম ততটা তুমি না। প্রিয়া পানির গ্লাস রেখে বলে, আমাকে বাচ্চা মনে করলে বিয়ে করেছেন কেন? বউ হিসেবে বড় করার জন্য। পিয়াস আচমকা প্রিয়াকে টেনে নিজের কোলে বসায়। প্রিয়া চমকে উঠে শক্ত হয়ে বসে থাকে, কোনো নড়চড় করতেও পারছে না। পিয়াস মুস্কি হেসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে,